Dear learners and viewers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners and viewers, welcome to my online class. This class is for the students of class 9 and 10, English first paper. Dear learners, we know that the name of Unit 7 is People Who Stand Out. Our today's topic is lesson 4, the beginning. Especially, we shall discuss on Mother Teresa. There are 2 lessons on Mother Teresa in our textbook. This is the first lesson of Mother Teresa. Dear learners, let us see the learning outcomes of the lesson. Students will be able to know about, or you will be able to know about ancestors of Mother Teresa. That means Bangla. Mother Teresa পূর্বপুরুষ সম্পর্কে জানতে পারবে। her father's home, তার বাবার বাড়ি কোথায় সে সম্পর্কে তোমরা জানতে পারবে। the childhood of Mother Teresa শৈশব সম্পর্কে জানতে পারবে। আর এডুকেশন, তার শিক্ষা সম্পর্কে জানতে পারবে। মিশন অফ আর লাইফ, তার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল তা সম্পর্কে জানতে পারবে। ইউ অলসো উইল বি ইন্সপায়ার্ড টু হেল্প দ্য পোর through reading the passage. Dear learners, আমি তোমাদের সহজ করে বলছি যে আমরা এই পাঠের মাধ্যমে যা আসলে এখানে জানতে পারবো তা হচ্ছে, আমরা জানি মাদার টেরেসা 1910 সালের 26শে আগস্ট মেসিডোনিয়ার স্কপজিতে জন্মগ্রহণ করেন। তিনি আসলে ছোটবেলা থেকেই অন্যান্য শিশুদের থেকে আলাদা ছিলেন। তিনি ছোটবেলায় তার নিজের মধ্যে একটি আওয়াজ বা ডাক শুনতে পান। এই আওয়াজ শুনে তিনি নিজে সিদ্ধান্ত নেন যে তিনি একজন ধর্ম প্রচারক হবেন। এই ধর্ম প্রচারক হওয়ার জন্য সাধারণভাবে যে প্রাথমিক শিক্ষা গ্রহণ বা ট্রেনিং প্রশিক্ষণ করার দরকার তা তিনি গ্রহণ করেন এবং এই প্রশিক্ষণ গ্রহণের পরে তিনি কলকাতায় আসেন। কলকাতায় আসার পরে তিনি সন্ন্যাসিনী হওয়ার জন্য প্রাথমিক যে শপথ সেটা গ্রহণ করেন। এরপরে কলকাতার পথের বিভিন্ন জায়গায়, বস্তিতে সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা অসহায় দুস্থ গরিবদের যে দুঃখ দুর্দশা, এটা দেখে তিনি খুব মর্মাহত হন এবং তিনি সেই আশ্রম, সেই মঠ ত্যাগ করেন এবং নিজেকে ধর্ম প্রচারের কাজে নিয়োজিত না করে তিনি মানব সেবায় নিজেকে প্রথমে নিয়োজিত করেন। অর্থাৎ তিনি তার জীবনটা মানব সেবায় নিয়োজিত করেন। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা একটি লার্নিং নিতে পারি। সেটা হচ্ছে, আমরা জানি যে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা জানি যে ইবাদত 2 প্রকার। সেটা হচ্ছে হাকুল্লাহ আর হাকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আমরা যদি মহান আল্লাহর হকে 100তে 100 পাই, বান্দার হকে যদি 0 পাই, তাহলে কিন্তু আমরা পরকালে নাজাত পাবো না। আমরা একটি রিলিজিয়াস টেক্সটে অ্যাকর্ডিং টু আওয়ার হাদিস আমরা জানি যে একজন বেশ্যা মহিলা তার সারা জীবন খারাপ কাজ করেছে, তারপরও সে একটি পিপাসায় কাতর একটি কুকুরকে পানি দেওয়ার কারণে নাজাত পেয়েছে, সে জান্নাতবাসী হয়েছে। পক্ষান্তরে একজন মানুষ যে সারা জীবন আল্লাহর পথে চলেছে, সে একটি বিড়ালকে বেঁধে রাখার কারণে, বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে পরকালে এই নাজাত না পেয়ে সে জাহান্নামী হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবসময় মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করার চেষ্টা করব। যেখানে দুস্থ অসহায়দের দেখব, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যাতে করে আমরা তাদের সেবা করতে পারি, মানব কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারি, যাতে করে সমাজের কল্যাণ হয়, রাষ্ট্রের কল্যাণ হয়, সর্বোপরি আমরা পরকালে নাজাত পেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠের সাথে আমরা আরো
তোমাদের বোঝানোর স্বার্থে আমি এখানে টেক্সটটা পড়ার পরে কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে অর্থবহ এবং তার সিনোনিমাস ওয়ার্ড বা ইংরেজিতে ওই শব্দের অর্থ কি সেটা বলে দেওয়ার চেষ্টা করব। তারপরে তোমরা এই পাঠের মাধ্যমে আরো জানতে পারবে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে আলোচনা করা হবে। তারপরে 5টি হোম টাস্ক দেওয়া হবে এবং আমি সর্বোপরি এই প্যাসেজটি কাটা কাটা ভেঙে ভেঙে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি ইনশাআল্লাহ যদি তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো অবশ্যই এই ক্লাস থেকে লাভবান হবে এবং আগামী পরীক্ষায় ভালো করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের লেসন 4 এর অর্থাৎ ইউনিট 7 এর লেসন 4 পেজ 89 বের করো। আমি টেক্সটটা পড়াই দিচ্ছি। The beginning, lesson 4, the beginning, it was late summer. তখন ছিল গ্রীষ্মের শেষ ভাগ, অর্থাৎ সময়টা ছিল গ্রীষ্মের শেষ সময়। 26 আগস্ট 1910, 1910 সালের 26 আগস্ট সময়টা ছিল গ্রীষ্মের শেষ ভাগ। এ লিটল গার্ল, একটা ছোট বালিকা, ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিল কোথায়? রিচ ক্যাথলিক মার্চেন্ট ফ্যামিলি, একটি ধনী ক্যাথলিক বণিক বা ব্যবসায়ী পরিবারে। কোথায়? আলবেনিয়ান ডিসেন্ট, আলবেনিয়ানের বংশোদ্ভূত কোথায়? ইন এ স্মল টাউন, একটা ছোট্ট শহরে। শহরটার নাম কি? কল্ড স্কোপজি, স্কোপজি নামের শহরে। শহরটা কোথাকার? মেসোডোনিয়া। আমরা যদি সাজায় বলি তাহলে বলবো এইভাবে যে মেসোডোনিয়ার স্কোপজির একটি ছোট্ট শহরে, মেসোডোনিয়ার একটি ছোট্ট শহর স্কোপজিতে আলবেনিয়ার বংশোদ্ভূত একটি ধনী ক্যাথলিক পরিবারে একটি ছোট শিশু জন্মগ্রহণ করেছিল। তারপর আমরা দেখি she was the youngest, সে ছিল সর্বকনিষ্ঠ, সবার ছোট। সে সর্বকনিষ্ঠ ছিল of the 3 siblings, 3 ভাই বোনের মধ্যে। and siblings মানে ভাই বোন, আমরা বলতে পারি child of a same parents, sibling কি বলা হয়? child of a same parents। তারপরে and was named, তার নামকরণ করা হয়েছিল, অর্থাৎ তিনি ছিলেন হচ্ছে তার ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ, সবার ছোট, এবং তার নামকরণ করা হয়েছিল অ্যাগনেস গঞ্জা বয়াজু। অর্থাৎ মাদার তেরেসার ছোটবেলার নাম ছিল অ্যাগনেস গঞ্জা বয়াজু। হু কুড ইমাজিন, কে কল্পনা করতে পেরেছিল বা কে জানতো এট দ্য টাইম, ওই সময় কে জানতো ওই সময় দ্যাট যে দিস লিটল গার্ল, এই ছোট্ট মেয়েটি, আমরা যদি ছোট্ট কথাটা ছোট্ট না বলে শ্রুতি শ্রবণের সৌন্দর্য, অর্থাৎ শ্রুতি মধুরাতে যদি বলি পুষ্কে কথাটা বলতে পারি। কে জানতো এই পুষ্কে মেয়েটি, গার্ল মানে বালিকা না বলে যদি মেয়ে বলি আরো ভালো শোনা যায়। কে জানতো যে এই পুষ্কে মেয়েটি, ওই সময় কে জানতো যে এই পুষ্কে মেয়েটি উড ওয়ান ডে বিকাম, একদিন হবে, কি হবে? দ্য মাদার অফ হিউম্যানিটি, মানবতার জননী হবে। কে জানতো ছোটবেলায় যে, ওই সময় কে জানতো যে বড় হয়ে এই পুষ্কে মেয়েটি এক সময় বড় হয়ে মানবতার জননী হবে। কি করে হবে? লাভিং, ভালোবেসে, এন্ড সার্ভিং, সেবা করে, দ্য পোরেস্ট অফ দ্য পোর, দরিদ্রদের মধ্যে সবচেয়ে দরিদ্রদের সেবা করে আর ভালোবেসে কি হবে? মানবতার জননী হবে। তা কিন্তু ছোটবেলায় কেউই কল্পনা করতে পেরেছিল না বা কেউই জানতো না। সেটা আসলে সবার ক্ষেত্রে হয়, যখন আমরা ছোট থাকি ছোটবেলায় কিন্তু কেউই বড় হয়ে কি হবে এটা নিয়ে কেউ কল্পনাও করতে পারে না। এই ভবিষ্যৎবাণী কেউ জানে না, মহান সৃষ্টিকর্তা আল্লাহ জানেন যে ওই শিশুটি বড় হয়ে কি হবে। অর্থাৎ ভবিষ্যৎটা শুধুমাত্র
মহান আল্লাহ তাআলাই জানেন। তারপরে এস we are talking, আমরা কথা বলছি about none other than মাদার টেরেসা। আমরা মাদার টেরেসা ছাড়া আর অন্য কারো সম্পর্কে কথা বলছি না। আমরা এখন যার সম্পর্কে কথা বলছি এখন ধরে তিনি হচ্ছেন মাদার টেরেসা। at the age of 12, 12 বছর বয়সে she heard, তিনি শুনতে পেলেন a voice, একটা ডাক বা আওয়াজ শুনতে পেলেন from within her, তার নিজের মধ্যে, that arts, যা তাকে প্ররোচিত করেছিল কি করতে, টু স্প্রেড, ছড়িয়ে দিতে। কি ছড়িয়ে দিতে? দ্য লাভ, ভালোবাসা বা প্রেম। কার প্রেম? অফ খ্রিস্ট, খ্রিস্টের প্রেম ছড়িয়ে দিতে সে কি একটা ডাক শুনতে পেয়েছিল। অর্থাৎ 12 বছর যখন তার বয়স, তিনি তার নিজের ভিতরে একটা ডাক বা আওয়াজ শুনতে পেয়েছিলেন। এই ডাকটা বা আওয়াজটা তাকে খ্রিস্টের প্রেম বা ভালোবাসা ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছিল। মানুষের মাঝে খ্রিস্টের প্রেম বা ভালোবাসা ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছিল। she decided, তিনি সিদ্ধান্ত নিলেন that she would be a missionary, তিনি হবেন একজন ধর্ম প্রচারক। মিশনারি, মিশন থেকে মিশনারি, খ্রিস্টান ধর্মের ধর্ম প্রচারক কে বলা হয় মিশনারি। at the age of 18, 18 বছর বয়সে she left, তিনি ত্যাগ করলেন বা ছেড়ে আসলেন আর প্যারেন্টাল হোম, তার পিতৃগৃহ বা বাবার বাড়ি বা পিতার বাড়ি যেটাই বলি না কেন, তিনি সেটা ছেড়ে চলে আসেন এই ধর্ম প্রচার করার জন্য। তিনি নিজেকে একজন মিশনারি হিসেবে, একজন সন্ন্যাসী হিসেবে কাজ করার জন্য তিনি তার বাবার বাড়ি অর্থাৎ বাড়ি ছেড়ে তিনি চলে আসেন। দেন তিনি তারপর যোগদান করলেন, যোগ দিলেন an Irish community, একটি আইরিশ সম্প্রদায়ে বা সংগঠন বা গোষ্ঠীতে যোগ দিলেন অফ নানস, সন্ন্যাসিনীদের আইরিশ একটি সংগঠনে বা সম্প্রদায়ে যোগ দিলেন। কল, সেটার নাম কি? এই সন্ন্যাসিনীদের আইরিশ কমিউনিটির নাম হচ্ছে দ্য সিস্টার্স অফ লরেটো। সিস্টার্স অফ লরেটো নামে আইরিশ সন্ন্যাসীদের আইরিশ একটা সংগঠন, সেখানে তিনি এসে যোগদান করলেন। হুইচ হ্যাড মিশনস, যা উদ্দেশ্য ছিল ইন ইন্ডিয়া, যার উদ্দেশ্য ছিল, যার মিশন ছিল ভারত, তার দায়িত্ব ছিল ভারতে ধর্ম প্রচার করা, খ্রিস্টান ধর্ম প্রচার করা। আফটার আ ফিউ মান্থ অফ ট্রেনিং, কয়েক মাস প্রশিক্ষণের পর, at the Institute of the Blessed Virgin Mary in Dublin, ডাবলিনের ব্লেসড ভার্জিন মেরিতে মেরি ইনস্টিটিউটে কয়েক মাস প্রশিক্ষণের পর মাদার টেরেসা কেম টু ইন্ডিয়া, ইন্ডিয়াতে আসেন। অর্থাৎ প্রশিক্ষণ গ্রহণের পর মাদার টেরেসা ইন্ডিয়াতে আসেন অন মে 24, 1931, 1931 সালের 24শে মে। তিনি নিলেন ইনিশিয়াল, তার প্রাথমিক ভাউস, ভাউ থেকে ভাউস, VOWS, দ্যাট মিন্স এখানে ইন বাংলা শপথ। তিনি প্রাথমিক শপথ নিলেন কি হিসাবে? অ্যাজ আ নান, একজন সন্ন্যাসী হিসাবে তিনি প্রাথমিক শপথ নিলেন। অর্থাৎ তিনি ডাবলিনের ব্লেসড ভার্জিন মেরি ইনস্টিটিউটে কয়েক মাস প্রশিক্ষণের পর তিনি ইন্ডিয়ায় আসেন এবং 1931 সালের 24শে মে সন্ন্যাসী হিসেবে প্রাথমিক শপথ গ্রহণ করলেন। ফ্রম 1931 টু 1948, 1931 থেকে 1948 সাল পর্যন্ত মাদার টেরেসা টট, শিখলেন। কি শিখলেন? শিখেছিলেন জিওগ্রাফি, ভূগোল শিখেছিলেন, এন্ড থিওলজি, ধর্মতত্ত্ব। এখানে ধর্মতত্ত্ব বলতে প্রশ্নোত্তরের শিক্ষাকে থিওলজি বলে। ধর্ম নিয়ে যারা শিক্ষা করে, গ্রহণ করে, সেটাই হচ্ছে থিওলজি। এট সেন্ট ম্যারিজ হাই স্কুল ইন কলকাতা, দেন কলকাতা, দেন এখানে কলকাতা বানানটা
আগে CALCUTTA ছিল, এখানে এখন লেখা হয় KOLKATA। আসলে এটাই বোঝানো হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি সাজাই বলে 1931 থেকে 1948 সাল পর্যন্ত মাদার টেরেসা কলকাতার সেন্ট ম্যারিজ মাধ্যমিক বিদ্যালয়ে ভূগোল এবং ধর্মতত্ত্ব শিখেছিলেন। যাই হোক, দ্য ওয়াইড স্প্রেড ব্যাপক বিস্তৃত প্রভাবী দারিদ্রতা বা দারিদ্র ইন কলকাতার ব্যাপক বিস্তৃত দারিদ্র হ্যাড ডিপ ইম্প্যাক্ট ফেলেছিল, গভীর প্রভাব অন মাদার টেরেসার উপরে অনেক প্রভাব ফেলেছিল, গভীর প্রভাব ফেলেছিল বা ফেলল। অ্যান্ড ইন 1948 এবং 1948 সালে শি রিসিভড পারমিশন, তার মানে তিনি গ্রহণ করলেন, অনুমতি নিলেন, কি কোথা থেকে? ফ্রম হার সুপিরিয়ার্স, তার ঊর্ধ্বতনদের কাছ থেকে অনুমতি দিলেন টু লিভ, ত্যাগ করার, দ্য কনভেন্ট, মঠ ত্যাগ করার, অর্থাৎ সেই আশ্রম ত্যাগ করার অনুমতি নিলেন। অ্যান্ড ডিভোট হারসেলফ, নিজেকে নিয়োজিত করলেন, টু ক্যারি ফর, সেবা করার জন্য, কাদের? দ্য পোরেস্ট অফ দ্য পুর, দরিদ্রদের মাঝে বা দরিদ্রদের মধ্যে সবচেয়ে দরিদ্রদের কোথাকার? ইন দ্য স্লামস, বস্তিতে। কোথাকার বস্তি? অফ কলকাতার বস্তি। অর্থাৎ তিনি কি হলেন? যে কলকাতার ব্যাপক বিস্তৃত দারিদ্রতা তাকে তার মনে একটা গভীর রেখাপাত করে, এবং তারপর তিনি 1948 সালে তার যে ঊর্ধ্বতন ওরা ছিল তাদের কাছ থেকে অনুমতি নিলেন যে আমি এখন আসলে ধর্ম প্রচার না করে এই মঠ ত্যাগ করে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই। এবং তিনি সেখান থেকে ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রাথমিকভাবে অনুমতি গ্রহণ করেন এবং নিজেকে কলকাতা বস্তির দরিদ্রদের মধ্যে সবচেয়ে দরিদ্রদের পাশে দাঁড়ানো, অর্থাৎ তাদের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য প্রাথমিক কাজ শুরু করলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার তোমাদের বোঝার সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ শব্দ বোর্ডে লিখছি, তোমরা একটু লক্ষ্য করো। এখান থেকে গুরুত্বপূর্ণ শব্দগুলো তোমরা লক্ষ্য করো, এবং এখানে আমি শব্দগুলো ভেঙে অর্থাৎ এর ইংরেজিতে এই শব্দের অর্থটা কি সেটা বলবো, এবং সিনোনিমাস ওয়ার্ড, সিনোনিমস গুলো বলবো, তোমাদের অনেক কাজে লাগবে। আমরা গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো লক্ষ্য করি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো এবং ইংলিশে মিনিং কি হতে পারে, তারপরে সমার্থক শব্দ যতটা বলা সম্ভব এগুলো বলি, যাতে করে তোমাদের গুরুত্বপূর্ণ শব্দসমূহ আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি। তোমরা একটুখানি লক্ষ্য করো টেক্সট বুকের দিকে। রিসেন্ট, DECENT, রিসেন্ট মানে বংশোদ্ভূত বা বংশধর অর্থে ব্যবহৃত হয়। এর ইংলিশে মিনিং হলো ডেরিভেশন, DERIVATION, ডেরিভেশন ফ্রম অ্যান অ্যানসেস্টর। এর সিনোনিম যদি বলি আমরা প্যারেন্টেজ বা অ্যানসেস্ট্রি। তারপর ক্যাথলিক মানে ক্যাথলিক আমরা বলতে পারি। এর ইংলিশে যদি মিনিং বলি তাহলে রিলিজিয়াস ডিভিশন অফ ক্রিশ্চিয়ানিটি। তারপরে মার্চেন্ট মানে বণিক বা ব্যবসায়ী। এর ইংলিশের মিনিং যদি বলি তাহলে a person who buys and sells goods in large quantities. তারপরে আমরা লক্ষ্য করি নাম্বার 4, সিবলিং। সিবলিং মানে ভাই বোন বা একই পিতা মাতার সন্তান। এখানে ইংরেজিতে ইংলিশ মিনিং আমরা বলতে পারি is of two or more people having one or both parents in common same parents. তারপরে আমরা যদি সিনোনিম বলি ব্রাদার অর সিস্টার। তারপরে আমরা দেখি নাম্বার 5, হিউম্যানিটি, মানবতা। এর ইংলিশ মিনিং বলতে পারি the quality or state of being kind to other people.
এর যদি সিনোনিম বলি তাহলে আমরা বলতে পারবো কম্প্যাশন অর কাইন্ডনেস, KINDNESS। তারপরে আর্টস, URGE, এর বাংলা হচ্ছে তাড়িত করা, উদ্বুদ্ধ করা বা উৎসাহিত করা। এর ইংলিশে মিনিং হলে বলতে পারি টু ট্রাই আর্নেস্টলি টু পারসুয়েড সামওয়ান টু ডু সামথিং। এর সিনোনিম আমরা বলতে পারি অ্যাডভোকেট, ADVOCATE। তারপরে স্প্রেড, SPREAD, স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া। এর ইংলিশ মিনিং আমরা বলতে পারি টু রিচ এ ওয়াইডার এরিয়া অফ মোর পিপল। এর সিনোনিম যদি আমরা বলি তাহলে বলতে পারি ক্যালকুলেট, সার্কুলেট, ক্যালকুলেট নয়, CIRCUL, ক্যাল, CIR, সার্কুলেট, LATE, সার্কুলেট। তারপরে মিশনারি, MISSIONARY, মিশনারি মানে ধর্ম প্রচারক। এর ইংলিশে মিনিং আমরা বলতে পারি পারসন সেন্ট টু প্রমোট ক্রিশ্চিয়ানিটি। এর যদি আমরা এই ইংলিশে মিনিং এটা বললেই হবে। তারপর আমরা দেখি প্যারেন্টাল, মানে কর্তৃক বা মা বাবা সম্বন্ধীয়। একে আমরা ইংলিশে মিনিং বলতে পারি যে কানেক্টেড টু আ প্যারেন্ট অর প্যারেন্টস। সিনোনিম বলতে পারি প্যারেন্টাল অর ম্যাটারনাল। তারপরে আমরা দেখি কমিউনিটি, COMMUNITY, কমিউনিটি মানে দল, সম্প্রদায় বা গোষ্ঠী। এর বাংলা আমরা বলতে পারি ইংলিশে মিনিং যদি বলি তাহলে গ্রুপ অফ পিপল লিভিং টুগেদার অ্যান্ড প্র্যাকটিসিং কমন ওনারশিপ। এর যদি আমরা সিনোনিম বলি তাহলে গ্রুপ বলতে পারি। তারপরে সিস্টারহুড, SIST, আর সিস্টারহুড SOOD, এটাও বলতে পারি। তারপর নান মানে সন্ন্যাসিনী। এর যদি আমরা ইংলিশে মিনিং বলি তাহলে বলতে পারি এ মেম্বার অফ রিলিজিয়াস কমিউনিটি অফ ওমেন। তারপরে একে আমরা সিনোনিম হিসেবে সিস্টার বা মাদারও বলে থাকি, নান এর ধর্ম প্রচারক সন্ন্যাসীদের। তারপরে ভাও, VOW, ভাও মানে শপথ বা ব্রত। এর যদি ইংলিশে মিনিং বলি তাহলে আমরা বলতে পারি ফর্মাল অ্যান্ড সিরিয়াস প্রমিস। এর সিনোনিম আমরা বলতে পারি ওথ অর প্লিজ, PLOATH, ওথ শপথ। তারপরে প্লিজ, PLEDGE। তারপরে থিওলজি, THEOLOGY, থিওলজি মানে ধর্মতত্ত্ব। এর যদি ইংলিশে মিনিং করি তাহলে আমরা বলতে পারি দ্য স্টাডি অফ রিলিজিয়াস ফেথ, প্র্যাকটিস অ্যান্ড এক্সপেরিয়েন্স। এর যদি আমরা সিনোনিম বলি তাহলে রাইট, RITE, রাইট বলতে পারি। তারপরে ওয়াইড স্প্রেড, WID, ওয়াইড স্প্রেড, SPREAD, ওয়াইড স্প্রেড মানে ব্যাপক বিস্তৃত। ওয়াইড স্প্রেড, ব্যাপক বিস্তৃত, এখানে একটা শব্দ লেখা হয়নি, ওয়াইড স্প্রেড বলতে পারি। ওয়াইড স্প্রেডের যদি ইংলিশে মিনিং বলি তাহলে এক্সিস্টিং ওভার আ লার্জ এরিয়া অর নাম্বার অফ পিপল। তারপরে এর যদি সিনোনিম বলি তাহলে বলতে পারি PREVALENT, প্রেভালেন্ট বলতে পারি। তারপরে এক্সটেন্সিভ, EXTENSIV, এটা বলতে পারি। তারপরে ইমপ্যাক্ট, IMPACT, ইমপ্যাক্ট মানে প্রভাব। এর যদি আমরা ইংলিশে মিনিং বলি তাহলে বলতে পারি দ্য পাওয়ারফুল ইফেক্ট দ্যাট সামথিং হ্যাজ অন সামবডি অর সামথিং। এর যদি সিনোনিম বলি তাহলে আমরা বলবো ইফেক্ট অর ইনফ্লুয়েন্স, INFLUENCE। তারপরে SUPERIOR, সুপিরিয়র মানে ঊর্ধ্বতন ব্যক্তি বা ঊর্ধ্বতন।
এ যদি ইংলিশে মিনিং করি তাহলে আমরা বলবো হায়ার ইন র্যাঙ্ক, এর সিনোনিম আমরা বলবো সিনিয়র। তারপরে কনভেন্ট, CONVENT, কনভেন্ট মানে মঠ, আসলে এটা হলো মহিলাদের মঠ বা সংঘকে কনভেন্ট বলা হয়ে থাকে। আমরা যদি ইংলিশে মিনিং করি তা ক্রিশ্চিয়ান কমিউনিটি অফ নানস লিভিং টুগেদার। তারপরে আমরা যদি এর সিনোনিম করি তাহলে বলবো নানারি, NUNNERY, নানারি বলতে পারি। তারপরে প্রায়ারি, PRIORY, প্রায়ারি বলতে পারি। তারপরে ডিভোট, DEVOT, ডিভোট মানে নিয়োজিত করা। এ যদি আমরা ইংলিশে মিনিং করি বলতে পারি টু গিভ অ্যামাউন্ট অফ টাইম, অ্যাটেনশন এটসেট্রা টু সামথিং। যদি আমরা সিনোনিম বলি তাহলে বলবো ডেডিকেট, DEDICATE, ডেডিকেট বা স্যাক্রিফাইস, SACRIFICE, স্যাক্রিফাইস। তারপরে স্লাম, SLUM, স্লাম মানে বস্তি। বস্তি এর যদি আমরা ইংলিশে মিনিং বলি তাহলে বলবো an area of a city that is very poor। যদি আমরা সিনোনিম বলি তাহলে আমরা বলতে পারি গেটো, GHETTO, গেটো, গেটো বলতে পারি। গেটো মানে যেখানে বঞ্চিত লোকেরা বসবাস করে একে বলে গেটো। তারপরে শ্যান্টি প্লেস, ঝুপড়ি বা কুড়িয়ে ঘরের, শ্যান্টি টাউন, ঝুপড়ি বা কুড়িয়ে ঘরের যে এলাকায় শহরের লোকেরা বাস করে তাকে বলে শ্যান্টি টাউন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে এবার মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 99 পৃষ্ঠা বের করো। চুজ দা বেস্ট অ্যানসারের নাম্বার 1, হোয়াট ডাজ মাদার অফ হিউম্যানিটি মিন ইন দা টেক্সট। টেক্সটে মাদার অফ হিউম্যানিটি অর্থ কি, অর্থাৎ মানবতার জননী অর্থ কি? এখানে আছে আ গুড মাদার, একজন ভালো মা। নাম্বার বি, এ কাইন্ড অফ মাদার হু হ্যাজ ম্যানি চিলড্রেন, এক ধরনের মা যার আছে অনেক সন্তান বা ছেলে মেয়ে। নাম্বার সি, আ মাদার হু লাইভস হিউম্যানস, একজন মা যে মানুষকে ভালোবাসে তাকে মাদার অফ হিউম্যানিটি বলে। নাম্বার ডি, আ মাদার ফিগার, মায়ের মতো একজন ব্যক্তিত্ব হু সার্ভস দ্য পোর লাইক হার ওন চিলড্রেন, নিজের সন্তানদের মতো দরিদ্রদের যিনি সেবা করে এমন মায়ের মতো ব্যক্তিত্ব। অর্থাৎ আমরা এখানে চুজ দা বেস্ট অ্যানসার হিসেবে নিতে পারি এই নাম্বারের ডি নাম্বারটা, অর্থাৎ এই মাদার ফিগার হু সার্ভস দ্য পোর লাইক হার ওন চিলড্রেন। তারপরে নাম্বার 2 আমরা দেখি, হোয়াই ডিড মাদার টেরেসা ওয়ান্ট টু বি আ মিশনারি। মাদার টেরেসা কেন একজন ধর্মপ্রচারক হতে চেয়েছিলেন? বিকজ শি হার্ড, কারণ তিনি শুনেছিলেন। কি শুনেছিলেন? নাম্বার এ, দ্য ভয়েস অফ হার নেইবার্স ডিসকাসিং ইট, তার প্রতিবেশীদের একটি আলোচনা করতে শুনেছিলেন। নাম্বার বি, আ ভয়েস ইন হার ড্রিম, তার স্বপ্নে একটি কণ্ঠস্বর, অর্থাৎ তিনি একটি স্বপ্নে কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। নাম্বার সি, আ ভয়েস উইদিন হার সেলফ, নিজের মাঝে একটি আওয়াজ শুনতে পেয়েছিলেন। তার নাম্বার ডি, দ্য ভয়েস অফ হার প্যারেন্টস টকিং অ্যাবাউট হার, তার পিতা মাতা সম্পর্কে কথা বলতে শুনেছিলেন। অর্থাৎ এখানে আমরা 2 নম্বরের নাম্বার সি উত্তরটা নিব, অর্থাৎ এ ভয়েস উইদিন হার সেলফ। তারপরে নাম্বার 3, চুজ দা বেস্ট অ্যানসার, 3 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। মাদার টেরেসা সেট আউট, যাত্রা করেন, টু জয়েন, যোগ দিতে, দা কমিউনিটি মিশনারি, ধর্মপ্রচারকের অফ দা সিস্টার্স অফ লরেটো, ধর্মপ্রচারক হিসেবে যোগ দেওয়ার জন্য যাত্রা করেন। ইন দা ইয়ার, কোন সালে বা কবে? ইন 1927, নাম্বার বি 1928, নাম্বার সি 1929, নাম্বার ডি 1930। আমরা প্যাসেজ করে জানতে পেরেছি যে এটা হবে 1928। তারপরে নাম্বার 4, মাদার টেরেসা টুক হার ফার্স্ট ভাউস
প্রথম শপথ নিয়েছিলেন অ্যাজ এ নান, একজন সন্ন্যাসী হিসেবে। এট দ্য এজ অফ, বয়সে, কত বছর বয়সে আমরা দেখি, নাম্বার এ 18, নাম্বার বি 19, নাম্বার সি 20, নাম্বার ডি 21। আমরা টেক্সট পড়ে জানতে পেরেছি তিনি 21 বছর বয়সে সন্ন্যাসী হওয়ার জন্য প্রাথমিক শপথ গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার তোমাদের বাড়ির কাজ হিসেবে 5টি প্রশ্ন দিব, তোমরা একটু লক্ষ্য করে প্রশ্নগুলো লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে হোম টাস্কের দেওয়া প্রশ্নগুলোর উত্তর কিছুটা ধরে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু লক্ষ্য করো। Where did Mother Teresa's ancestors come from? মাদার টেরেসা পূর্বপুরুষ কোথা থেকে এসেছিল? আমরা এর উত্তরটা জানতে পেরেছি যে মাদার টেরেসার পূর্বপুরুষরা আলবেনিয়া থেকে এসেছিল। তারপরে আমরা পরের প্রশ্নে দেখি, হোয়ার ওয়াজ হার ফাদার্স হোম? তার বাবার বাড়ি কোথায় ছিল? আমরা জানতে পেরেছি তার পিতার বাড়ি বা বাবার বাড়ি ছিল মেসিডোনিয়ার স্কোপজিতে। তারপরে আমরা দেখি, হোয়াই ডিড শি ওয়ান্ট টু বিকাম আ মিশনারি? তিনি কেন ধর্ম প্রচারক হতে চেয়েছিলেন? আমরা টেক্সট পড়ে জানতে পেরেছি তা হলো তিনি খ্রিস্টের প্রেম বা ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য ধর্ম প্রচারক হতে চেয়েছিলেন। তারপরে আমরা প্রশ্নটা পড়ি, 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডিড হার মাদার, হোয়াট ডিড মেড হার ডিফারেন্ট, হোয়াট মেড হার ডিফারেন্ট ফ্রম আদার গার্লস এট সাচ অ্যান আর্লি এজ? এত কম বয়সে কি তাকে অন্য মেয়েদের থেকে বা বালিকাদের থেকে আলাদা করেছিল? আমরা জানতে পেরেছি যে অল্প বয়সে মাদার তেরেসা তার নিজের ভিতরে বা মধ্যে একটি আওয়াজ বা ডাক শুনতে পেয়েছিলেন। এটি তাকে খ্রিস্টের প্রেম বা ভালোবাসা ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছিল। তাই তিনি ধর্ম প্রচারক হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এসব কিছুই তাকে অন্য বালিকাদের থেকে আলাদা করেছিল। তারপরে আমরা লাস্ট কোশ্চেনটা দেখি, হোয়াট ডিড মাদার টেরেসা ডু ইন দ্য ফার্স্ট 17 years ইন ইন্ডিয়া? মাদার টেরেসা ভারতের প্রথম 17 বছরে কি করেন? আমরা টেক্সট পড়ে জানতে পেরেছি ভারতে প্রথম 17 বছরে মাদার টেরেসা কলকাতায় অবস্থিত সেন্ট মেরিজ হাই স্কুল থেকে ভূগোল ও ধর্মতত্ত্ব নিয়ে লেখাপড়া করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে ইউনিট 7 এর লেসন 4 দ্য বিগিনিং, অর্থাৎ আমরা মাদার টেরেসার দুইটি যে প্যাসেজ বা টেক্সট আছে এখান থেকে প্রথম টেক্সটটা নিয়ে আলোচনা করলাম বা তোমরা জানতে পারলে। এখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ শব্দ বলে দিয়েছি, তার মিনিং বলে দিয়েছি। আশা করি এগুলো তোমাদের আগামীতে প্রতিযোগিতামূলক পরীক্ষায়, অর্থাৎ তোমরা যে এসএসসি পরীক্ষা দিবে বা আগামীতে যত পরীক্ষা দেবে সেগুলোতে কাজে লাগবে। সর্বোপরি তোমাদের আগামী যে পরীক্ষা, এই পরীক্ষাতে চুজ দ্য বেস্ট অ্যান্সার, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন ভিত্তিক যে কোশ্চেন হতে পারে, এগুলো অর্থাৎ শব্দগুলো জানা থাকলে, ইংলিশের মিনিংগুলো জানা থাকলে এগুলো তোমাদের সহায়ক হবে। এগুলো খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করবে। তারপরে আমি তোমাদের জন্য বাড়ির কাজ স্বরূপ 5টি প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো অবশ্যই লিখবে এবং তোমাদের শিক্ষকদের দেখাবে। তারপরে আমি একটি চুজ দ্য বেস্ট অ্যান্সার বলেছি, এগুলো লিখবে, লিখে তোমাদের শিক্ষকদের দেখাবে। অর্থাৎ প্রশ্নগুলো এবং চুজ দ্য বেস্ট অ্যান্সারগুলো এগুলো সবই তোমরা নিজেরা লিখবে এবং তোমাদের শিক্ষকদের, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অবশ্যই দেখাবে তোমাদের সুবিধাজনক সময়ে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সুস্থ রাখুন, সুন্দর রাখুন, ভালো রাখুন, সকল প্রকার বিপদ আপদ থেকে, সকল প্রকার মুসিবত থেকে হেফাজত করুন। আমিন। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো দ্য বিগিনিং, অর্থাৎ আমরা মাদার টেরেসার যে প্রথম টেক্সটটা এটা এখানেই শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।